আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রভাষক, মনোবিজ্ঞান সহচন্ডী কারিগরি মহাবিদ্যালয়, বুজরানাচল, জেলা চাঁপাইনবাবগঞ্জ। আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। তোমাদের সামনে আমি গত ক্লাসে আচরণ এবং আচরণের বিকাশ অর্থাৎ মনোবিজ্ঞানের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে আচরণ এবং আচরণের বিকাশ এই বিষয় নিয়ে, এই বিকাশের চ্যাপ্টার থেকে বংশগতি এবং পরিবেশ এই দুটো বিষয় নিয়ে আমি আলোচনা করার উদ্দেশ্যে, বংশগতি নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে, তুলনামূলক আলোচনা করতে বংশগতি নিয়ে আলোচনা হয়েছে। আমি পরবর্তীতে পরিবেশ নিয়েও তোমাদের সামনে কিছু কথা আমি বলেছিলাম বা তোমাদের সঙ্গে আমার আলোচনা হয়েছে। আজকে আমি উপস্থিত হয়েছি তোমাদের সামনে এই অধ্যায় থেকেই আবার পরিবেশ এর এই চ্যাপ্টার, পরিবেশ থেকেই তোমাদের সঙ্গে পরিবেশের একটা অংশ নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চাই। তো পরিবেশের ইংরেজি শব্দ হলো এনভায়রনমেন্ট। আর এই পরিবেশ কাকে বলে সেটি সম্পর্কে অবশ্যই আমাদের জানা দরকার। যদিও তোমাদের সামনে বিগত ক্লাসে কথা বলেছি, তারপরেও আজকে আমি তোমাদের সঙ্গে দু একটি কথা বলতে চাই। যে ব্যক্তি যাদের দ্বারা পরিবেষ্টিত তাকে তার পরিবেশ বলা হয়েছে। অর্থাৎ ব্যক্তি চারপাশের যে জগৎটা, যে সমস্ত জিনিস অবস্থান করছে, সেটি হলো তার পরিবেশ। ব্যাপক অর্থে যদি আমরা বলতে চাই, মানে এটাকে যদি আরো বড় করে আরো বিস্তারিত বলতে চাই, তাহলে আমরা বলবো কি যে ব্যক্তির পরিবার, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, কৃষ্টি, সামাজিক রীতিনীতি, মূল্যবোধ, ঘর বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে রাষ্ট্র, রাজনীতি বলতে পারি, আর্থসামাজিক অবস্থা, ধর্মীয় বিধিবিধান, নীতি নৈতিকতা, ভূমি, জলবায়ু, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, বন জঙ্গল, এই যা কিছু আছে সবগুলোকে আমরা একত্রে আমরা পরিবেশ বলতে পারি। তাহলে আমরা কি বুঝলাম? ব্যক্তির চারপাশে, এক কথায় বুঝবো, ব্যক্তির চারপাশে যে বিষয়গুলো আছে বা যে জগৎটা আছে সেটাকে আমরা বলবো পরিবেশ। তবে মনোবিজ্ঞানের ক্ষেত্রে একটু আলাদাভাবে আমরা এই শব্দটিকে বলতে চাই বা অন্যভাবে শব্দটিকে উল্লেখ করতে চাই, যে ব্যক্তির জীবনে প্রভাব বিস্তারকারী উদ্দীপক সমূহের সমষ্টি হলো তার পরিবেশ। অর্থাৎ ব্যক্তির জীবনে যে উদ্দীপকগুলো আছে, এই উদ্দীপকগুলো যদি প্রভাব বিস্তার করে, আর সেগুলোকেই বলা হচ্ছে পরিবেশ। অর্থাৎ ব্যক্তি জীবনে যে সকল বিষয় বা বস্তু প্রভাব বিস্তার করে, তাই হচ্ছে তার পরিবেশ। আর পরিবেশকে আবার দুটো ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে জন্ম পূর্ব পরিবেশ, আর একটা হচ্ছে জন্ম পরবর্তী পরিবেশ। ইতিমধ্যে তোমাদের সাথে আমি কিন্তু গত ক্লাসে জন্ম পূর্ব পরিবেশ নিয়ে কথা বলেছিলাম। অর্থাৎ একটা শিশু যখন ভূমিষ্ঠ হয়নি বা ভূমিষ্ঠ হওয়ার পূর্বে মায়ের গর্ভে অবস্থান করে 280 দিন বা 40 সপ্তাহ, এখানে যে অবস্থান হেতু যে সমস্ত সে বিষয়গুলো মায়ের মাধ্যমে সে অর্জন করে, শিক্ষা অর্জন করে বা তার উপর প্রভাব বিস্তার করে বা প্রভাব পড়ে, সেটিকে আমরা বলবো জন্ম পূর্ব পরিবেশ।
তাহলে আমরা পরিবেশের একটা প্রভাব দেখতে পাচ্ছি যে শিশু জন্মগ্রহণ করেনি তার আগেই মায়ের গর্ভে থাকা অবস্থায় তার উপরও পরিবেশ প্রভাব বিস্তার করছে। আর আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো সেটি জন্ম পরবর্তী পরিবেশ। তো যে বিষয়টা নিয়ে এখানে বিতর্ক শুরু হয়েছে যে আসলে আচরণ এবং আচরণের বিকাশ, এক্ষেত্রে আলোচনা করতে গিয়ে আলোকপাত করতে গিয়ে দেখা গেল কি যে আমরা যে আচরণ করি বা আমাদের যে ব্যক্তিত্ব, এটি বংশগতির দ্বারা না পরিবেশের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে বংশগতি নিয়ে আলোচনা করা ইতিমধ্যেই হয়ে গেছে। আমরা পরিবেশের আলোচনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুটো অংশ আছে। একটা অংশ আলোচনা করা হয়েছে, সেখান থেকেও দেখতে পেয়েছি যে আমাদের আচার আচরণ বা আমাদের ব্যক্তিত্ব, আমাদের গুণাবলী বৈশিষ্ট্য পরিবেশের দ্বারা নিয়ন্ত্রিত হয় বা পরিবেশ প্রভাব বিস্তার করে থাকে। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটি হল জন্ম পরবর্তী পরিবেশ, অর্থাৎ শিশু মায়ের গর্ভ থেকে যখন পৃথিবীতে পদার্পণ করবে, এই পদার্পণ করার পর থেকেই শুরু হলো জন্ম পরবর্তী পরিবেশ। অর্থাৎ জন্মগ্রহণের পর থেকে শুরু করে তার জীবনটা যতদিন পর্যন্ত সে চালিয়ে নিয়ে বেড়াবে, অর্থাৎ ততদিন পর্যন্ত অপেক্ষা তার আচরণ সংগঠিত হবে যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু না হচ্ছে, অর্থাৎ দোলনা থেকে কবর পর্যন্ত। এই যে সময়টুকু, এটুকুকে আমরা বলবো জন্ম পরবর্তী পরিবেশ। তাহলে এখানে জন্ম পরবর্তী পরিবেশের ক্ষেত্রে শিশু, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জন্ম পরবর্তী পরিবেশ এর বেলায় আমরা দুই ধরনের পরিবেশ দেখতে পাচ্ছি। অর্থাৎ জন্ম পরবর্তী পরিবেশটাকে আবার দুটো ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে সামাজিক পরিবেশ। তো এখন এই প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ, এই পরিবেশগুলো আমাদের আচরণকে কিভাবে নিয়ন্ত্রণ করে বা আমাদের ব্যক্তিত্ব কিভাবে নিরূপিত হয় বা হয় কি না, সেটা নিয়ে আমরা কথা বলবো। প্রাকৃতিক পরিবেশ প্রথমে আসছে। প্রাকৃতিক পরিবেশ ব্যক্তির জীবনকে বিশেষভাবে প্রভাবিত করে থাকে। প্রাকৃতিক পরিবেশ বলতে বোঝায় আমাদের ভূ প্রকৃতি, আমাদের আবহাওয়া, আমাদের জলবায়ু, আমাদের আলো বাতাস, আমাদের গাছপালা, নদী নালা, খাল বিল, পুকুর ডোবা, পাহাড় পর্বত, বন জঙ্গল, এগুলোকেও আমরা বলবো প্রাকৃতিক পরিবেশ। আর প্রাকৃতিক পরিবেশের মধ্যে যে লালিত পালিত হওয়া যে সমস্ত মানুষ, তাদের মধ্যে আবার দেখা গেল কি যে কেউ আবার সমতল ভূমিতে লালিত পালিত হয়েছে, সমতল এলাকায় লালিত পালিত হয়েছে বা জীবনযাপন করেছে, আবার কেউ পাহাড় পর্বতের কাছে বা আবার কেউ বন জঙ্গলের কাছে লালিত পালিত হয়েছে। এবং এদের আচার আচরণ তো তাহলে সেই রকমই হওয়ার কথা। আবার এরকমও আছে যে কেউ শীত প্রধান দেশ বা ঠান্ডা এলাকায় জন্মগ্রহণ করেছে এবং আবার কেউ গ্রীষ্ম বা তাপমাত্রা বেশি আছে এরকম জায়গায় কারো জন্মগ্রহণ হয়েছে। তাছাড়া এরকম আছে যে কোনো কোনো অঞ্চলের লোকজনের দৈহিক গড়নও একরকমের, আবার বা কোনো অঞ্চলের লোকের দৈহিক গড়ন আর এক অঞ্চলের লোকের দৈহিক গড়নের সঙ্গে অনেক পার্থক্য রয়েছে এবং চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণাবলীর মধ্যেও পার্থক্য থাকা অনস্বীকার্য এবং রয়েছে। তাহলে শীত প্রধান দেশের লোকজন তারা যেভাবে জীবনযাপন করে, যেভাবে পোশাক পরিচ্ছদ পরে, তারা যেভাবে খাওয়া দাওয়া করে, তাদের ভাষা, তাদের কৃষ্টি, কালচার বা তাদের সামাজিক অবস্থান,
অবশ্যই যে সমস্ত এলাকায় শীত নেই, তাপমাত্রা বেশি, গরম এলাকা, সে সমস্ত গরম এলাকার লোকজনের পোশাক পরিচ্ছদ আলাদা, খাওয়া দাওয়া আলাদা, চালচলন আলাদা। তাহলে দেখা গেল কি, যে অবস্থান ভেদে প্রাকৃতিক কারণেই আচার আচরণ ভিন্ন রকম হয়ে থাকে, ব্যক্তিত্ব গড়ে ওঠে ভিন্নভাবে। তাহলে এখানে আমরা বলতে পারি কি, এই আচরণের মধ্যে যে পার্থক্য সৃষ্টি হচ্ছে, এই পার্থক্যের মূল কারণটা হলো কি, প্রাকৃতিক পরিবেশ। তার মানে পরিবেশই চলে আসছে আমাদের এখানে। তাহলে আবার দেখা গেল কি, কোনো এলাকার লোকজন দীর্ঘাকায়, আবার কৃষ্ণাঙ্গ কালো, আবার কোনো এলাকার লোকজন বেটে সাইজের, আবার কোনো এলাকার লোকজন শ্বেতাঙ্গ বা সাদা প্রকৃতির। তাহলে এই যে রং বেরঙের মানুষ, আবার বিভিন্ন আকৃতির মানুষ, তাদের আচার আচরণ, তাদের পোশাক আশাক, খাওয়া দাওয়া, চালচলন এর মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে, ভাষার পার্থক্য রয়েছে, রুচির পার্থক্য রয়েছে। সুতরাং আমরা এখানে বলতে পারি যে প্রাকৃতিক পরিবেশটাও আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য বা ব্যক্তিত্ব নিরূপণের ক্ষেত্রে বিশেষভাবে প্রভাব বিস্তার করে থাকে। এরপরে আছে সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ এর কথা বলতে গেলেই বলতে হয় যে মানুষ সামাজিক জীব, মানুষ সঙ্গপ্রিয়, সঙ্গী চায়। মানুষ একাকী বাঁচতে পারে না, তার মনের ভাব প্রকাশ করার জন্য একজন সঙ্গী দরকার হয়। একজনের যেমন আর একজনের সঙ্গে দরকার হয়, তেমনি তারও আর একজনের সঙ্গীর প্রয়োজন হয়। যেভাবে দেখা যায় কি মানুষ দলগতভাবে বা সঙ্গবদ্ধভাবে বসবাস করতে শুরু করে। যুথচারিতা যেটাকে বলা হয়েছে, গ্রেগারিয়াসনেস, এটি যদিও সামাজিক প্রেষণা, কিন্তু এটিকে আমরা মুখ্য প্রেষণার, জৈবিক প্রেষণার মধ্যে বললে অত্যুক্তি হবে না, কারণ এটা শক্তিশালী একটা সামাজিক প্রেষণা। এটি একটি প্রায় মনে হচ্ছে জন্মগত প্রেষণা। তো যাই হোক, এই সামাজিক প্রেষণাটা বা সামাজিক পরিবেশ, এই সামাজিক পরিবেশের মধ্যে এই যেভাবে মানুষ, এই সামাজিক পরিবেশটাও অবশ্যই আমাদের আচরণকে, আমাদের ব্যক্তিত্বকে খুব বেশিভাবে বা বিশেষভাবে প্রভাব বিস্তার করে থাকে। সামাজিক পরিবেশের মূল উপাদানগুলো যেমন হলো কি, প্রথম পর্যায়ে আমরা বলবো তার পরিবার, তারপরে তার সঙ্গী দল বা শিক্ষা প্রতিষ্ঠানও আছে, সামাজিক বা সামাজিক সংগঠনও আছে। আমরা এই বিভাগগুলো নিয়ে দু একটি কথা বলি। যে প্রথমে আসছে কি, পরিবার। তাহলে পরিবার, সামাজিক পরিবেশের প্রথম পর্যায়ে হলো তার পরিবার। জন্মের পর শিশু পারিবারিক পরিবেশে মাতা পিতার সংস্পর্শে আসে, অর্থাৎ প্রথমেই জন্মগ্রহণ করেই সে মাতা এবং পিতার সংস্পর্শে আসে, এবং মাতা পিতার সঙ্গে সঙ্গে তার অন্যান্য ভাই বোন বা আত্মীয় স্বজন বা এমন আছে পাশের ছেলে মেয়ে বা পাড়া প্রতিবেশী, তাদের সঙ্গ পায়। এখন ঘটনা হলো যে মায়ের আদর, বাবার স্নেহ এবং ভাই বোনদের মমত্ববোধ শিশুর বিকাশকে বা শিশু জীবনের বিকাশকে সহায়তা করে থাকে। কিন্তু বাবা মার অনাদর এবং অবহেলা শিশু জীবনটাকে ব্যক্তিত্বের বিকাশের ক্ষেত্রে বা গঠনের ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করে থাকে। অর্থাৎ বাবা মা যদি তাকে ভালো না বাসে, অর্থাৎ তাকে অনাদর করে, তাহলে তার জীবনটা দুর্বিষহ এবং যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। আবার বলা হয়েছে যে মাত্রাতিরিক্ত আদর, যেটাকে বলা হচ্ছে লায়ে দেওয়া, যেমন শিশুর জীবনে ক্ষতিকর বয়ে নিয়ে আসে, তেমনি তার কঠোর অনুশাসনও তার জীবনটাকে, তার ব্যক্তিত্বের বিকাশের ক্ষেত্রে একটা অন্তরায় হিসাবে কাজ করে থাকে। তার মানে হলো যে আমরা যেমন শিশুকে অতিরিক্ত আদর যত্ন দিয়ে
লাই দিয়ে তার সর্বনাশ ডেকে আনবো না, তেমনি ভাবে তাকে অতিরিক্ত শাসন বা কঠোর শাসন দিয়ে তার জীবনটাকে আমরা কখনো আবার খারাপের দিকে বা তার ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে বাধা সৃষ্টি করব না। আবার এরকম আছে যে অতিরিক্ত শাসন শিশুর জীবনটাকে বা শিশুর মনটাকে একেবারে বিদ্রোহী করে তোলে, আর বিদ্রোহী থেকে সেই শিশুটা আবার আক্রমণাত্মক আচরণ করে থাকে, হিংসাত্মক আচরণ করে থাকে। সুতরাং আমরা দেখি যে যে পরিবারে শিশুর সাথে পিতামাতার সম্পর্ক খুব মধুর সম্পর্ক রয়েছে, খুব ভালো সম্পর্ক রয়েছে, এবং দেখা গেল কি এই মধুর সম্পর্কের কারণে বা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কারণে সেই পরিবারে একটা সুন্দর একটা নৈসর্গিক একটা পরিবেশ তৈরি হয় এবং সে পরিবারে শিশুর ব্যক্তিত্ব সুন্দরভাবে বিকশিত হতে থাকে এবং ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে আরও দেখা গেল কি অনেক সহযোগী একটা ভূমিকা হিসাবে কাজ করে থাকে। সুতরাং পরিবারের সুখ এবং শান্তি এবং স্বাচ্ছন্দ্য এবং একটা পরিশীলিত একটা জীবন যদি বজায় থাকে বা একটা আদর, স্নেহ, ভালোবাসা এরকম একটা পরিবেশ তৈরি হয়, তাহলে সেই সমস্ত পরিবারের শিশুদের জীবনটা, সামনের জীবনটা বা ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে তার একটা সুন্দর বা একটা সম্ভাবনাময় একটা জীবন তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বা সহায়ক ভূমিকা হিসেবে পালন করে থাকে পরিবার। এর দ্বিতীয় পর্যায় হলো শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানও একটা শিশুর ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বা বিশেষভাবে প্রভাব বিস্তার করে থাকে। পরিবারের গণ্ডি পেরিয়ে শিশু স্কুল জীবনে প্রবেশ করে, আর স্কুল জীবনে প্রবেশ করার আগে তার শিক্ষা জীবনের হাতে খড়ি হয় পরিবারে, বাবা মা বা অন্যান্য ভাই বোন তাকে শিক্ষা দিয়ে থাকে, কিন্তু আনুষ্ঠানিকভাবে শিক্ষা শুরু হয় তার শিক্ষা প্রতিষ্ঠানে এসে। শিশুর ব্যক্তিত্ব বিকাশে শিক্ষকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। শিশু শিক্ষককে শ্রদ্ধা করে, সম্মান করে এবং শিক্ষকের যে কোনো কথা বা যে কোনো উপদেশ নির্দেশনা সে অকাঠ্য হিসাবে গ্রহণ করে থাকে। এবং শিক্ষক শুধু পাঠ্যপুস্তকের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকেন না, পাঠ্যপুস্তকের লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ থাকেন না, বরঞ্চ তিনি ছাত্রদের চারিত্রিক, দৈহিক, মানসিক বিকাশের প্রতিও গুরুত্ব দিয়ে থাকেন। শিক্ষক একদিকে ছাত্রীর যেমন অভিভাবক তেমনি আবার বন্ধুও বটে। সুতরাং শিশুর সুপ্ত প্রতিভা বিকশিত করার ক্ষেত্রে বা সমাজের আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য এবং শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাহলে শিক্ষা প্রতিষ্ঠান একটা সামাজিক একটা পরিবেশ, এই শিক্ষা প্রতিষ্ঠানও আমাদের আচরণকে বিশেষভাবে প্রভাবিত করে থাকে বা ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপর আছে সামাজিক সংগঠন। বিভিন্ন ধরনের সামাজিক সংগঠন রয়েছে, যেমন সাহিত্য বিষয়ক সামাজিক সংগঠন, এখানে যেমন বাংলাদেশ লেখক ফোরাম আছে, সংস্কৃতি বিষয়ক সংগঠন যেমন উদীচী শিল্পী গোষ্ঠী, বগুড়া ইয়ুথ ক্লাব, তারপর সমাজ সেবামূলক সংগঠন যেমন রেড ক্রিশ্চান সোসাইটি, রোটারি ক্লাব, তারপর সন্ধানী, লায়ন্স ক্লাব, বয় স্কাউট ইত্যাদি হলো সমাজ সেবামূলক সংগঠন। এই সংগঠনগুলোও আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে থাকে। রাজনৈতিক সংগঠন যেমন বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা ছাত্র দল, তারপরে জামাত ইসলামী বা ছাত্র শিবির, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, এই ধরনের যে সমস্ত দল রয়েছে সেই দলগুলো বা রাজনৈতিক সংগঠনগুলো এগুলো আমাদের আচরণকে অনেকাংশে নিয়ন্ত্রণ করে থাকে এবং ব্যক্তিত্ব
বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ধর্মীয় সংগঠন যেমন রামকৃষ্ণ মিশন, তারপরে ইসলামিক ফাউন্ডেশন, এগুলো আমাদের আচরণকে সরাসরি প্রভাব বিস্তার করে, আচরণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে। ক্রীড়া বিষয়ক সংগঠন, এটিও আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে থাকে, আমাদের ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন রেসলিং ফেডারেশন, তারপরে আছে বাংলাদেশ রাইফেলস ক্লাব, আন্তর্জাতিক দাবা, তারপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কন্ট্রোল বোর্ড, তারপরে বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই সমস্ত সংগঠন আমাদের ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে, ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের আচরণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষ ভাবে আমাদের আচরণ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সুতরাং আমরা এগুলি ছাড়াও সামাজিক রীতিনীতি, কৃষ্টি, ধর্মীয় অনুশাসন, দেশের রাজনৈতিক সামাজিক সংগঠন, অর্থনৈতিক ব্যবস্থা, কর্মক্ষেত্র প্রভৃতি ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। সুতরাং আমরা এখানে বলতে পারি যে পরিবেশ এর ক্ষেত্রে আমরা দেখেছি যে জন্ম পূর্ববর্তী পরিবেশ, জন্ম পরবর্তী পরিবেশ, এই দুটো বিষয় নিয়ে আলোচনা করে দেখতে পেলাম যে পরিবেশ ও আমাদের আচরণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে বংশগতি শুধু নয়, বংশগতির পাশাপাশি